ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস 48 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 47 নম্বর ক্লাস পর্যন্ত রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এগুলো যদি তোমরা মক টেস্ট হিসাবে দাও, বারবার বলছি আমরা যে মক টেস্ট হিসাবে দিলে তোমাদের ডব্লিউবি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে। এবং আমাদের যে টেট ফাউন্ডেশন ব্যাচ নামানো হয়েছিল তার কিন্তু চলছে ইংলিশ, ম্যাথ, সিডিপি, বেঙ্গল, ইভিএস এর ক্ষেত্রে বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে আমাদের চলছে এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। যারা ব্যাচটা নাওনি তারা অবশ্যই নেবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। আমরা 1 নম্বর প্রশ্ন দেখে নেই। জিন পিয়াজেট ছিলেন একজন শারীরবিদ, স্নায়ুবিদ, মনোবিদ। কোনটি হবে উত্তর? জিন পিয়াজেট ছিলেন একজন শারীরবিদ, স্নায়ুবিদ, মনোবিদ, উপরে কোনোটি নয়। কি হবে উত্তর? জিন পিয়াজেট ছিলেন একজন শারীরবিদ, স্নায়ুবিদ, মনোবিদ। উত্তর হবে, দেখো, জিন পিয়াজেট ছিলেন একজন অবশ্যই মনোবিদ। 2 নম্বর দেখো, শিখন প্রক্রিয়া জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল। শিখন প্রক্রিয়া জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল। সব সময়, কোনো কোনো সময়, কখনোই নয়, বা উপরে কোনোটি নয়। কোনটি হবে উত্তর? শিখন প্রক্রিয়া জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল। এটা কিন্তু সবসময়ই শিখন প্রক্রিয়া জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল, কারণ শিখন প্রক্রিয়ার সাথে জ্ঞানমূলক বিকাশের সম্পর্ক রয়েছে। যদি জ্ঞানমূলক বিকাশ সঠিকভাবে না হয় তাহলে আমাদের শিখন প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে, বা আমাদের শিখতে সমস্যা হবে, বা শেখা প্রক্রিয়াটা সঠিকভাবে এগোবে না। তাহলে শিখন প্রক্রিয়ার সাথে জ্ঞানমূলক বিকাশের কোনো কোনো সময়, কখনোই নয়, এই ধরনের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক হবে সবসময় এবং সঠিকভাবে। নিম্নোক্ত কোনটি উন্নত বুদ্ধি সম্পন্নদের বৈশিষ্ট্য নয়? উন্নত বুদ্ধি সম্পন্ন যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে বা যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে কোন ধরনের বৈশিষ্ট্যটি দেখা যায় না? উত্তর করবে, নিজেরা উত্তর করবে, কল্পনামূলক চিন্তা, দুর্বল ব্যক্তিগত সম্পর্ক, সৃজনশীলতা। কোনটি হবে উত্তর? যে উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য নয় কোনটি? দেখো, নিম্নোক্ত কোনটি উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য নয়? সেক্ষেত্রে আমরা উত্তর করব দুর্বল ব্যক্তিগত সম্পর্ক, অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কে সবসময় যে খারাপ থাকে এরকম নয়। উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুরা সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে বা অভিযোজন করতে সক্ষম হয়ে থাকে। তারপর দেখো, শ্রেণীকক্ষে পরিবেশে শিক্ষা প্রদানের পূর্বে বা শিক্ষা প্রদানের সময় যে ডায়াগনস্টিক টেস্ট আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ শ্রেণীকক্ষ পরিবেশে শিক্ষা প্রদানের পূর্বে বা শিক্ষা প্রদানের সময় আমরা শ্রেণীকক্ষ পরিবেশে যে শিক্ষা প্রদান করে থাকি সেই সময় বা তার আগে যে আমরা ডায়াগনস্টিক টেস্টটা ব্যবহার করে থাকি। আবার কি বলা হচ্ছে এখানে, দেখো, যেটা স্ট্যান্ডার্ডাইজ নয় তাকে আমরা কি ধরনের অ্যাসেসমেন্টের ভিতরে ফেলতে পারি? শ্রেণীকক্ষ পরিবেশে শিক্ষা প্রদানের পূর্বে বা শিক্ষা প্রদানের সময় যে ডায়াগনস্টিক টেস্ট আমরা ব্যবহার করে থাকি অনেক সময়, সেটা আমরা কোন অ্যাসেসমেন্টের ভিতরে আমরা ফেলতে পারি? ভালো করে দেখো, শ্রেণীকক্ষ পরিবেশে শিক্ষা প্রদানের পূর্বে বা শিক্ষা প্রদানের সময় যে ডায়াগনস্টিক টেস্ট আমরা ব্যবহার করে থাকি যেটি স্ট্যান্ডার্ডাইজ নয়, তা সেটা আমরা ফেলতে পারি ফরমেটিভ অ্যাসেসমেন্টের ভিতরে। কারণ আমরা জানি যে যে কোনো ফরমেটিভ ইভ্যালুয়েশনে যেটা আমরা পড়াচ্ছি বা যেটা পড়ানো হয়ে গিয়েছে সেটা সম্পর্কে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যেভাবে আমরা টেস্ট ব্যবহার করে থাকি সেভাবে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করার জন্য, যেখানে শিক্ষক শিক্ষার্থী উভয় ফিডব্যাক পাবে এবং শিক্ষা প্রদানের সময় এই ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। ডায়াগনস্টিক টেস্ট আমরা অনেক সময় ফরমেটিভ ইভ্যালুয়েশনে ব্যবহার করে থাকি। এটা ফরমেটিভ ইভ্যালুয়েশনে বেশি ব্যবহার করা হয় কারণ কোনো আলোচনা বা কোনো টপিক সম্পর্কে তার কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় ব্যর্থতা রয়েছে সে সম্পর্কে জানা যাবে। শিখনের ফলশ্রুতি নয় কোনটি? দক্ষতা, জ্ঞান, পরিণমন, উপরে কোনটি নয়। শিখনের ফলশ্রুতি নয় কোনটি? দক্ষতা, জ্ঞান, পরিণমন, উপরে কোনটি নয়। শিখনের ফলশ্রুতি নয়। ভালো করে লক্ষ্য করো যে শিখনের ফলশ্রুতি নয় যেটা হচ্ছে, যেটা দক্ষতা শিখনের ফলশ্রুতি। শিখনের ফলে কিন্তু দক্ষতা আমাদের বাড়ে এবং জ্ঞান শিখনের ফলে আমাদের বাড়ছে। এবং পরিণমনটা হচ্ছে শিখনের ফলশ্রুতি নয়। শিখন ও পরিণমন পরস্পর নির্ভরশীল। যদি আমরা পরিণমন ঠিকঠাক ভাবে না হয় শিখনও কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আবার দেখা গেল যে পরিণমন হয়েছে, শিখন যদি ঠিক মতো না হয় তাহলে জ্ঞান দক্ষতা অর্জিত হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ফলশ্রুতি নয় হচ্ছে পরিণমন। 6 নম্বর দেখো, স্ট্যানফোর্ড বিনেট টেস্ট পরিমাপ করে ব্যক্তিত্বের পড়ার দক্ষতার বুদ্ধির উপরে কোনটি নয়।
স্ট্যানফোর্ড বিনেট টেস্ট পরিমাপ করে ব্যক্তিত্ব, পড়ার দক্ষতা, বুদ্ধির কোনটি নয়, কোনটি হবে উত্তর? স্ট্যানফোর্ড বিনেট টেস্ট পরিমাপ করে স্ট্যানফোর্ড বিনেট টেস্ট পরিমাপ করে অবশ্যই অবশ্যই কিসের হবে? বুদ্ধির। বুদ্ধির স্ট্যানফোর্ড বিনেট টেস্ট পরিমাপ করে বুদ্ধির। আমরা জানি বিনেট টেস্টের প্রথম সংস্করণ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। তারপরে দেখো বংশগতির প্রাথমিক একক কাকে বলে? জিন, ক্রোমোজোম, জাইগেট। বংশগতির প্রাথমিক একক কাকে বলে? জিন, ক্রোমোজোম, জাইগেট। উপরে কোনোটি নয়। বংশগতির প্রাথমিক একক, বংশগতির প্রাথমিক একক, বংশগতির প্রাথমিক একক অবশ্যই অবশ্যই কি হবে? জিন। বংশগতির প্রাথমিক একক। 8 নম্বর দেখো, একজন ছাত্রের মানসিক বয়স এবং প্রকৃত বয়স হলো যথাক্রমে 8 এবং 8, তাহলে তাদের আইকিউ কত হবে? উত্তর করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলা হচ্ছে? একটি ছাত্রের মানসিক বয়স এবং প্রকৃত বয়স যথাক্রমে 8 এবং 8, তাহলে তাদের আইকিউ গড় বুদ্ধি স্তরের হবে নাকি গড় বুদ্ধি স্তরের বেশি, নিচে, কোনটি হবে উত্তর? দেখো, একটি ছাত্রের মানসিক বয়স এবং প্রকৃত বয়স আমরা জানি আইকিউ সূত্র। আইকিউ সূত্র আমরা সবাই জানি, উপরে এম এ, নিচে সি এ, ক্রোনোলজিক্যাল এজ এবং মেন্টাল এজ, গুণফল। গুণফল কত? গুণফল 100, তাই না? তাহলে আমরা সেই অনুযায়ী যদি বসাই 8 এবং 8 ইন্টু 100, তাহলে 8 8 চলে গেল, থাকে আমাদের 100 আইকিউ, যেটা গড় বুদ্ধি সম্পন্ন শিশু। যেখানে আমাদের গড় বুদ্ধি সম্পন্ন শিশু, যেখানে আমাদের গড় বুদ্ধি সম্পন্ন শিশুদের রেঞ্জ কত ছিল? রেঞ্জ ছিল 90 থেকে 110 বা 9। একটা হচ্ছে গড় বুদ্ধি স্তর, অর্থাৎ অর্থাৎ গড় বুদ্ধি স্তরের শিশু এটা, যে একটি ছাত্রের মানসিক বয়স এবং প্রকৃত বয়স হলো 8 এবং 8, এবং তাদের আইকিউ কত হবে? তাদের আইকিউ অবশ্যই কাটাকুটি করলে 100, এবং 100টা হচ্ছে তোমার গড় বুদ্ধি স্তরের মধ্যে পড়ছে। 9 নম্বর দেখো, যে শিক্ষা বিদ্যার মাধ্যমে সংস্কৃতিগত বিভিন্নতার মূল্যবোধ, ভ্যালু অফ কালচারাল ডাইভার্সিটি সম্পর্কে জানা যায়, তাকে আমরা কি বলবো? মাল্টিকালচারাল এডুকেশন, কালচারাল এডুকেশন, মাল্টিপল এডুকেশন। যে শিক্ষা বিদ্যার মাধ্যমে সংস্কৃতিগত বিভিন্নতার মূল্যবোধ বা সংস্কৃতিগত যে বিভিন্ন বিচিত্রতা রয়েছে আমাদের সমাজে, আমাদের শ্রেণীকক্ষে বা আমাদের বিদ্যালয়ে বা আমাদের দেশে বা আমাদের অঞ্চলে, সেই শিক্ষাবিদ্যার যে সংস্কৃতিগত বিভিন্নতার মূল্যবোধ বা ভ্যালু অফ কালচারাল ডাইভার্সিটি, সেটা সম্পর্কে জানা যায় কোন ধরনের এডুকেশনের মাধ্যমে? যে শিক্ষা বিদ্যার মাধ্যমে সংস্কৃতিগত বিভিন্নতার মূল্যবোধ এবং জানা যায়, তা অবশ্যই মাল্টিকালচারাল এডুকেশন। মাল্টিকালচারাল এডুকেশনের মাধ্যমে এ সম্পর্কে কিন্তু জানা যায়। 10 নম্বর দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটিতে নৈতিক বিকাশের স্তর, যে সাব স্তর রয়েছে, তার জানতে চাইছে।
কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটিতে যে কয়টি বিকাশের স্তর বা সাব স্তর রয়েছে সেখানে কিন্তু এগুলো জানতে চাওয়া হচ্ছে যে কয়টি, যেমন 2, 4, 6 কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটিতে যে নৈতিক বিকাশের স্তর ছিল সেগুলো জানতে চাওয়া হচ্ছে, যেমন 2, 4, 6। আমরা জানি কোহলবার্গের নৈতিক বিকাশের মূল যে স্তর রয়েছে 3টি এবং প্রত্যেকটির 2টি করে সাব স্তর রয়েছে, যেগুলো আমরা 6 স্তরে অর্থাৎ 3 দুগুণে 6, 6টি স্তরে আমরা বিভক্ত করতে পারি। মূল স্তর কিন্তু 3টি। 11 নম্বর দেখো, মানসিক বয়সের ধারণা প্রথম প্রকাশ করেছিলেন কে? মানসিক বয়সের ধারণা বা মেন্টাল এজের ধারণা সর্বপ্রথম প্রকাশ করেছিলেন কে? মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম প্রকাশ করেছিলেন কে? উত্তর কি হবে? মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম প্রকাশ করেছিলেন আলফ্রেড বিনে, যিনি 1905 খ্রিস্টাব্দে প্রথম বুদ্ধির অভিক্ষা প্রকাশ করেন। তারপর 1908, 1911 এবং এরপর পর এই সংস্করণগুলো চলতে থাকে, যেখানে তিনি মানসিক বয়স পরিমাপের ধারণার ব্যবস্থা করেছিলেন এবং প্রথম বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করেন আলফ্রেড বিনে। 12 নম্বর দেখো, স্পাইরাল ভার্সাস লিনিয়ার অ্যাডভান্সমেন্ট নীতিটি কিসের সাথে সম্পর্কযুক্ত? স্পাইরাল ভার্সাস লিনিয়ার অ্যাডভান্সমেন্ট নীতিটি ব্যক্তিত্বের মনোভাবের কোন মনোভাবের সাথে যুক্ত? পড়া ও লেখার সাথে যুক্ত, বৃদ্ধি বিকাশের সাথে যুক্ত, কোনটির সাথে যুক্ত? স্পাইরাল ভার্সাস লিনিয়ার অ্যাডভান্সমেন্ট নীতিটি কিসের সাথে যুক্ত? স্পাইরাল ভার্সাস লিনিয়ার অ্যাডভান্সমেন্ট নীতিটি অবশ্যই আগের দিন আমরা করাচ্ছিলাম যে বৃদ্ধি বিকাশের সাথে সম্পর্কযুক্ত। স্পাইরাল ভার্সাস লিনিয়ার ডেভেলপমেন্ট যেটা ছিল সেটার ল্যাঙ্গুয়েজটা কিছুটা আলাদা অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে, এবং বৃদ্ধি বিকাশের সাথে সম্পর্কযুক্ত এটা, বৃদ্ধি বিকাশের নীতি এটা। তারপরে চিন্তন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রয়েছে কল্পনা, অন্তর্ভুক্ত রয়েছে নাকি ভাবমূর্তি, নাকি ভাবমূর্তি বা কল্প অন্তর্ভুক্ত রয়েছে, কোনটি সঠিক হবে? চিন্তন প্রক্রিয়ার মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? চিন্তন প্রক্রিয়ার মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? কল্পনা, ভাবমূর্তি বা কল্প কোনটি অন্তর্ভুক্ত রয়েছে? দেখো, চিন্তন প্রক্রিয়ার মধ্যে যেটি অন্তর্ভুক্ত রয়েছে এ ও বি দুটোই, অর্থাৎ কল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। চিন্তন প্রক্রিয়ার মধ্যে কল্পনা অন্তর্ভুক্ত রয়েছে, তার সাথে সাথে ভাবমূর্তি বা কল্প সেটাও কিন্তু আমাদের অন্তর্ভুক্ত রয়েছে। এবং কল্পনা এবং ভাবমূর্তি আমাদের মিশিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনার সমস্যার সমাধানের ক্ষেত্রে সাহায্য করে থাকে। চোদ্দ নম্বর দেখো, শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? ছেলে ও মেয়েকে উভয়কে একই রকম সুযোগ সুবিধা, মেয়েদের সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণে নিরুৎসাহিত করা, মেয়েদের বিশ্লেষণমূলক কাজ দেওয়া, কোনোটি নয়। শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য অবশ্যই ছেলে মেয়েদেরকে উভয়কে একই রকম সুযোগ সুবিধা দিতে হবে। যেখানে মেয়েদেরকে কোনো সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করা, নিরুৎসাহিত করা, এটা এই ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করি না। মেয়েদের বিশ্লেষণমূলক কাজ দেওয়া, এটাও শুধুমাত্র পক্ষপাতিত্ব, লিঙ্গ পক্ষপাতিত্ব নয়। যেখানে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য ছেলে ও মেয়ে উভয়কে একই রকম সুযোগ সুবিধা এবং কাজ দিতে হবে। 15 নম্বর দেখি, ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে বোঝায়
ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে কি বোঝায়? দুজন মানুষের শারীরিক গঠনের মধ্যে পার্থক্য রয়েছে। শারীরিক গঠন এবং মানসিক ক্ষমতার দিক থেকে যে কোনো দুজন মানুষের সমান। প্রতিটি মানুষ শারীরিক গঠন, মানসিক ক্ষমতা এবং প্রাক্ষবিক অবস্থার দিক থেকে অন্যদের থেকে ভিন্ন। উপরে কোনটি নেই। ব্যক্তি স্বাতন্ত্র্য যেখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা পার্সোনালিটি ডিফারেন্স যেটা থাকে সেটা কি কারণে হয়ে থাকে বা কোন দিক থেকে হয়ে থাকে? দেখো, ব্যক্তি স্বাতন্ত্র্য যেখানে বলা হচ্ছে যে প্রতিটা মানুষ শারীরিক গঠনের দিক থেকে, মানসিক ক্ষমতার দিক থেকে, প্রাক্ষবিক অবস্থার দিক থেকে অন্যদের থেকে আলাদা। প্রতিটা মানুষই কিন্তু শারীরিক গঠন, মানসিক ক্ষমতা, প্রাক্ষবিক অবস্থা এদিক থেকে সম্পূর্ণভাবে অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। একে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য বলে থাকি। অর্থাৎ আমরা এটাকে প্রতিটা মানুষ শারীরিক, মানসিক এবং প্রাক্ষবিক অবস্থার দিক থেকে আলাদা হয়ে থাকে। 16 নম্বর দেখো, শিখনের সূত্রাবলী দিয়েছেন কে? শিখনের সূত্রাবলী কে দিয়েছেন? স্কিনার, প্যাভলভ, থর্নডাইক এদের কেউ নয়। শিখনের সূত্রাবলী অর্থাৎ শিখন সংক্রান্ত যে সূত্রের কথা কে বলেছিলেন? স্কিনার, প্যাভলভ, থর্নডাইক এদের কেউ নয়। শিখনের সূত্রের কথা বলেছিলেন কে? তোমরা সবাই পারবে, যেটা হচ্ছে থর্নডাইক, যিনি শিখনের সূত্রাবলী দিয়েছেন। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মতবাদের প্রবক্তা তিনি। তিনি 3টি মুখ্য সূত্র এবং 5টি গৌণ সূত্রের কথা তিনি বলেছিলেন, অর্থাৎ শিখনের সূত্রাবলী দিয়েছিলেন। 17 নম্বর দেখি, যদি অনগ্রসর দলের ছাত্রছাত্রীদের স্বাভাবিক ছাত্রছাত্রীদের সঙ্গে পড়ানো হয় তবে তাকে কি ধরনের শিক্ষা আমরা বলবো? যে অনগ্রসর দলের ছাত্রছাত্রীদের সাথে স্বাভাবিক ছাত্রছাত্রীদের যদি আমরা পড়ানোর চেষ্টা করি, অনগ্রসর দলের ছাত্রছাত্রীদের সাথে স্বাভাবিক ছাত্রছাত্রীদের সঙ্গে যদি পড়ানোর চেষ্টা করি তবে তাকে আমরা কি ধরনের শিক্ষা বলবো? এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো, অনেকে অন্তর্ভুক্তিকরণ এবং বিশেষ শিক্ষা করতে পারো, কারণ অনগ্রসর দলের ছাত্র যেহেতু আমাদের এখানে প্রতিবন্ধকতা বলা হয়নি, অর্থাৎ প্রতিবন্ধকতা শিক্ষা বা এরকম আমাদের টার্ম নেই, তাহলে আমরা এটা সমন্বয় সাধনের শিক্ষা আমরা এটা বলতে পারি। সমন্বয় শিক্ষা, যে অনগ্রসর দলের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের সাথে স্বাভাবিক ছাত্রছাত্রীদের পড়ানোর যখন ব্যবস্থা হবে তখন আমরা সমন্বয় সাধন করা, অর্থাৎ অনগ্রসর শ্রেণীর দলের সাথে সমন্বয় সাধন করে ছাত্রছাত্রীদেরকে আমরা একসাথে পড়ানোর ব্যবস্থা করা। কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেখানে হচ্ছে সেখানে প্রতিবন্ধী যুক্ত বা সমস্যাযুক্ত শিক্ষার্থীরা, মৃদু মাত্রায় প্রতিবন্ধী শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি সাধারণ শিক্ষায়। সাধারণ মেধার ছাত্রদের সাথে তাদের অন্তর্ভুক্তিকরণ শিক্ষা আমরা বলতে পারি। 17 নম্বর দেখো, 18 নম্বর দেখো, ছাত্রছাত্রীদের বহু কু অভ্যাস দূর করা যেতে পারে কোন ধরনের অনুবর্তনের দ্বারা? ছাত্রছাত্রীদের বহু ধরনের কু অভ্যাস যেগুলো রয়েছে সেগুলো আমরা দূর করতে পারি কোন ধরনের অনুবর্তনের দ্বারা? ছাত্রছাত্রীরা যাদের বহু ধরনের যে কু অভ্যাস যাদের রয়েছে, কু অভ্যাস যাদের রয়েছে তাদের দূর করার জন্য আমরা অবশ্যই প্রাচীর অনুবর্তনের আরেকটি রূপ ধনাত্মক অনুবর্তন আমরা ব্যবহার করতে পারি। ছাত্রছাত্রীদের বহু কু অভ্যাস দূর করার জন্য ধনাত্মক অনুবর্তন অর্থাৎ পজিটিভ, শাস্তি নয়,
বা এই ধরনের কিছু নয়, ধনাত্মক অনুবর্তন আমরা বহু কুঅভ্যাস দূরকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। 19 নম্বর দেখো, প্যাভলভ ছিলেন একজন শারীরবিদ, মনোবিদ, স্নায়ুতত্ত্ববিদ আর কি। প্যাভলভ ছিলেন কোন ধরনের ব্যক্তিত্ব? প্যাভলভ কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন? শারীরবিদ, মনোবিদ, স্নায়ুতত্ত্ববিদ, উপরে কোনোটি নয়। দেখো, প্যাভলভ ছিলেন একজন শারীরতত্ত্ববিদ এবং শারীরবিদ, যিনি রাশিয়ান শারীরবিদ ছিলেন, রাশিয়ান শারীরবিদ ছিলেন প্যাভলভ। তিনি প্রাচীন অনুবর্তন নিয়ে পরীক্ষা করেছিলেন। শিখনের পরিমাণ মূলত নির্ভর করে শিখন সামগ্রীর অর্থপূর্ণতার উপর, ছাত্রছাত্রীদের প্রেরণার উপর, শিখন সামগ্রীর পুনরাবৃত্তির উপর, উপরে কোনোটি নয়। শিখনের পরিমাণ মূলত নির্ভর করে কিসের উপরে? শিখনের পরিমাণ মূলত নির্ভর করে কিসের উপরে বলবে? শিখনের পরিমাণ মূলত নির্ভর করে যেটির উপরে, সেটি হচ্ছে শিখন সামগ্রীর অর্থপূর্ণতার উপর। শুধুমাত্র সামগ্রিক অর্থপূর্ণ থাকলেই শিখনের পরিমাণ নির্ভর করবে তা নয়, যেখানে মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের প্রেরণার উপর। ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত প্রেরণা, তাদের যে আভ্যন্তরীণ যে প্রেরণা কতটা রয়েছে বা আভ্যন্তরীণ প্রেরণা কতটুকু সে কাজে লাগাচ্ছে, সেই ছাত্রছাত্রীদের প্রেরণার উপরে শিখনের পরিমাণ কিন্তু নির্ভর করে। তাই শিখন সামগ্রী বারবার পুনরাবৃত্তি ঘটালেও, অনেক বেশি অর্থপূর্ণ হলেও, শিখনের পরিমাণ মূলত মানসিক যে প্রক্রিয়া অর্থাৎ প্রেরণা তার উপরে কিন্তু নির্ভর করবে। 21 নম্বর দেখো, প্রেরণার সেলফ অ্যাকচুয়ালাইজেশন তত্ত্বটি উদ্ভাবন কে করেছিলেন? প্রেরণার সেলফ অ্যাকচুয়ালাইজেশন তত্ত্বটি কে উদ্ভাবন করেছিলেন? প্রেরণার সেলফ অ্যাকচুয়ালাইজেশন যে তত্ত্ব উদ্ভাবন করেছিলেন আব্রাহাম ম্যাসলো। আমরা জানি চাহিদার কর্মপর্যায় তত্ত্ব পিরামিড আকারে পরপর সাজানো রয়েছে, বেসিক নিড থেকে একদম উপরের চাহিদা পর্যন্ত পরপর সাজানো রয়েছে, যেখানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন একদম উপরের স্তরে রয়েছে। 22 নম্বর দেখো, একটি শিশুর প্রাক্ষবিক বিকাশের জন্য একটি শ্রেণীকক্ষে নিম্নোক্ত কোনটি বজায় রাখা প্রয়োজন? মানে একটি শিশুর সঠিকভাবে যদি আমরা প্রাক্ষবিক বিকাশ ঘটাতে চাই, তার জন্য কোনটি বজায় রাখা সবচেয়ে ভালো হবে? দেখো, একটি শিশুর প্রাক্ষবিক বিকাশের জন্য অবশ্যই তাদের নিয়ন্ত্রিত পরিবেশ নয়, গণতান্ত্রিক পরিবেশ শ্রেণীকক্ষে অবশ্যই দরকার। গণতান্ত্রিক পরিবেশের জন্যই কিন্তু তার প্রাক্ষবিক বিকাশ ভালো হবে। যেমন শিক্ষক শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য নিরপেক্ষ আচরণ করবেন, তেমনই তাদের কিন্তু প্রাক্ষবিক বিকাশ কিন্তু ছেলে মেয়েদেরকে ধীরে ধীরে গণতান্ত্রিক মানসিকতাপূর্ণ গড়ে উঠবে। এবং প্রাক্ষবিক বিকাশের জন্য কিন্তু এটাই দরকার। নিয়ন্ত্রিত পরিবেশ হবে না, কারণ নিয়ন্ত্রিত পরিবেশে যেখানে কৃত্রিমভাবে ব্যবস্থাপনা থাকে, যেমন শ্রেণীকক্ষে শিক্ষকের ভয়ে বা মনিটরের ভয়ে অনেকে কথা বলতে পারে না, এই ধরনের নিয়ন্ত্রিত পরিবেশ চলবে না। একনায়কতান্ত্রিক পরিবেশ, যেখানে শিক্ষকই শেষ কথা, অর্থাৎ শিক্ষক যা বলবেন সেটাই সবাইকে মেনে নিতে হবে, এই ধরনের একনায়কতান্ত্রিক পরিবেশ এটা প্রাক্ষবিক বিকাশের জন্য সঠিক পরিবেশ নয়।
গণতান্ত্রিক পরিবেশে কিন্তু সঠিক উত্তর হবে। 23 নম্বর দেখো, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগাতে পারেন। একজন শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ জাগাতে পারেন। সামাজিক দায়িত্ববোধ জাগাতে পারেন তাদের মহান ব্যক্তিসত্তাদের সম্পর্কে বলে অনিয়মিত এবং বিশৃঙ্খল জীবন অনুসরণ করে ছাত্রছাত্রীদের সামনে আদর্শগতভাবে আচরণ করে। কোনটি সঠিক হবে? সামাজিক দায়িত্ববোধ জাগানোর ক্ষেত্রে কোনটি সঠিক হবে? একজন শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে যে সামাজিক দায়িত্ববোধ জাগাতে পারেন সেটা মহান ব্যক্তিসত্তাদের সম্পর্কে বলে, এটা আমরা করব না, কারণ মহান ব্যক্তিসত্তাদের সম্পর্কে সবসময় গল্প করলেই যে সামাজিক দায়িত্ববোধ জাগবে এটা আমরা বলতে পারি না। অনিয়মিত বিশৃঙ্খল জীবন অনুসরণ করলে তো হবেই না, এবং ছাত্রছাত্রীদের সামনে যদি আমরা শিক্ষক হিসাবে তাদের আদর্শগত আচরণ যদি তাদের সামনে উপস্থাপন করি বা আদর্শগত দিক থেকে যদি আমরা এক চুলো পরিমাণ না নড়ি, আদর্শগত দিক থেকে যদি আমরা ঠিক থাকি, তাহলে সেই অনুসরণ করে শিক্ষক কে অনুসরণ করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা দায়িত্ববোধ, মূল্যবোধ কিন্তু একটা গড়ে ওঠে। 24 নম্বর দেখো, পারদর্শিতার প্রেরণা বলতে কি ধরনের প্রেরণা আমরা বোঝাই? পারদর্শিতার প্রেরণা বলতে কোন ধরনের প্রেরণা আমরা বোঝাই? পারদর্শিতার প্রেরণা বলতে আমরা কোন ধরনের প্রেরণাকে বোঝাবো? পারদর্শিতার প্রেরণা বলতে বোঝানো যেটা হয় যে প্রতিদ্বন্দ্বিতামূলক কাজকর্মে, আমাদের যে কাজে আমরা সবসময় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হই সে কাজে অবিরত লেগে থাকা বা সেটা চেষ্টা করে যাওয়া, তার ফলে কিন্তু আমাদের পারদর্শিতা বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে এবং সাফল্য আসবে। তাহলে প্রতিদ্বন্দ্বিতামূলক কাজকর্মে অবিরত লেগে থাকার যে প্রবণতা তাকে পারদর্শিতার প্রেরণার ভিতরে আমরা ফেলতে পারি। আর ব্যর্থতাকে পরিহার করা প্রবণতা, এখানে সাফল্য লাভের প্রেরণার ক্ষেত্রে কিন্তু এটা হয়। সাফল্য লাভের প্রেরণা তত্ত্ব আলাদা। তারপরে দেখো টিএটি এর সম্পূর্ণ রূপ কি? ট্যাট এর সম্পূর্ণ রূপ কি? দেখো ট্যাট এর সম্পূর্ণ রূপ হলো থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট বা ট্যাট এক ধরনের অভিক্ষা। 26 নম্বর দেখো, আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা, এই যে সামাজিক দক্ষতা এবং প্রেরণা, বুদ্ধির উপাদান, ব্যক্তিসত্তার উপাদান, প্রাক্ষবিক বুদ্ধির উপাদান উপরে কোনোটি নয়। আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা এবং সামাজিক দক্ষতা যেগুলো রয়েছে, যেগুলো নিজেকে কন্ট্রোল করা এবং অপরকে, নিজের প্রাক্ষোভকে নিয়ন্ত্রণ করা, অপর প্রক্ষোভকে বোঝা, এই যে জিনিসগুলো এগুলো প্রাক্ষবিক বুদ্ধির উপাদান। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, অনেকে ব্যক্তিসত্তার উপাদান করবে, ওটা হবে না। আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, যেগুলো নিজেকে কন্ট্রোল করছে এবং অন্যের প্রক্ষোভকে বুঝতে পারছে, তাকে আমরা প্রাক্ষবিক বুদ্ধি বলে থাকি। 27 নম্বর দেখো, 28 নম্বর দেখো, কে 1995 খ্রিস্টাব্দে ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন? ইমোশনাল ইন্টেলিজেন্স এই যে শব্দ, এটাকে জনপ্রিয় করে তুলেছিলেন ড্যানিয়েল গোলম্যান। ড্যানিয়েল গোলম্যান। 28 নম্বর দেখো, পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে বা গ্রিক শব্দ থেকে এসেছে? পার্সোনালিটি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? যদি আমরা বলি পার্সোনা, পার্সোনা থেকে পার্সোনালিটি শব্দটি এসেছে। 29 নম্বর দেখো, মানসিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করা যেতে পারে বুদ্ধি অভিক্ষা, সম্ভাবনা অভিক্ষা, প্রক্ষেপণমূলক অভিক্ষা উপরে কোনোটি নয়। মানসিক প্রতিবন্ধী যে সমস্ত শিশু রয়েছে তাদের শ্রেণী বিভাগ করা যেতে পারে কিসের ভিত্তিতে?
মানসিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করা যেতে পারে কিসের ভিত্তিতে? দেখো, মানসিক প্রতিবন্ধী যে সমস্ত শিশু রয়েছে তাদের আমরা বুদ্ধি অভিক্ষার সাহায্যে আমরা শ্রেণীবিভাগ করতে পারি, অন্যথায় নয়। বুদ্ধি অভিক্ষা গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত ছিল। কার কতটা হলো অবশ্যই জানাবে এবং আমাদের কমেন্ট বক্সে এবং বেশি বেশি করে শেয়ার করবে, প্র্যাকটিস করবে, যাতে তোমাদের পরীক্ষায় আরো বেশি সুবিধাজনক হয়ে থাকে।